মণ্ডলীকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের নাটক সংসার সুখের হয় রমণীর গুণে। রচনা, নির্দেশনা এবং অভিনয় দিলীপ কুমার দাস। বলে ফেলো, শুনতে পাচ্ছি না। তুমি শুনছো না, কাজেই ব্যস্ত। কাজে ব্যস্ত হলো, কান দুটো খোলাই লেগেছি। ওইভাবে হবে না। তুমি আমার কথাই একটু কি বলছো বলো তো? বলছি মা ফোন করেছিল। সে তো ভালো কথা, মা মেয়েকে ফোন করবে, মেয়ে মাকে ফোন করে খবর নেবে, এটা খুশি বিষয়। আমাকে বলতে না, মা আগামীকাল আসবেন। তা আসবেন? কেউ নিষেধ করেছে কি? নিষেধ কেউ করেনি। আসল কথাটা হচ্ছে তুমি মায়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করো, এটাই তোমার কাছে আমার রিকোয়েস্ট। কেন, আমি কি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করি? আর সেটা আমি বলছি না, তবে আবার কি? আগে যখন মা এসেছিলেন তখন মায়ের সঙ্গে তোমার অনেক তর্ক বিতর্ক হয়েছিল। তখন তোমার কোনো মতেই তুমি মায়ের কথা শুনে না। শেষ পরিণতি কি হলো? মা রাগ করে চলে গেলে, থাকার কথা ছিল। তোমার মা যে কথাগুলো বলছিল সেগুলো ঠিক বলছিল কি? তো ঠিকই বলছিল। ঠিক বলছিল? যখন দেখছি আমি এই উপদেশগুলো নিতে পারছি না, তখন কি দরকার, প্রয়োজন এসব বলার? আমাদের ভালোর জন্যই তো বলছিল। ভালোর জন্য বলছিল? কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার যথেষ্ট আছে। আশা করি সেটা তুমি ভালো করে জানো। তুমি কোনো মতেই মায়ের কথা শুনবে না। বিয়ের পর থেকে না তোমার মা ওই একই কথা বারবার বলে যাচ্ছে। আমার না জ্ঞানের কথা শুনতে ভালো লাগে না। একটা কথা তুমি জেনে রাখো, আমার যেটা ভালো, যেটা সঠিক সেটাই করি, আর যেটা উচিত বলে নয় মনে করি না, সেটা স্বয়ং ঈশ্বর বলেও না আমি সেটা করবো না। এটা আমার শেষ কথা। শুনলে যে সংসারে বাড়বাড়ন্ত হবে, হাসিতে খুশিতে সংসার কাটবে, বাড়বাড়ন্তি উন্নতি হবে, তুমি তো কোনো মতেই মায়ের কথা শুনবে না। না, সত্যি শুনবো না আমি। আমার এই বারবারন্তি উন্নতি আমার দরকার নেই। যে বারবারন্তি উন্নতির জন্য এই সংসারে প্রচন্ডতম বিপদ ও মানে ক্ষতি ডেকে আনবে, সেই বারবারন্তি আমার দরকার নেই। উন্নতি ও বাড়বাড়ন্তকে তুমি ক্ষতি ও বিপদের সঙ্গে তুলনা করছো? হ্যাঁ করছি, শুধু বিপদ আর ক্ষতি নয়, বিশাল বড় ঝড়ের সঙ্গে তুলনা করছি আমি। আবার ঝড়ের সঙ্গে তুলনা করছো? কেন, তুমি কি অবাক হচ্ছ? না ভাবছো আমি তোমার সাথে প্রলাপ বকছি? তোমার বোধহয় মনে নেই, তোমাকে আমি আবারও স্মরণ করে দিচ্ছি। কথা আছে না, অতি ছোট হলে ছাগলে খাবে মরে, আর অতি বড় হলে ভেঙে যাবে ঝড়ে। হ্যাঁ মনে আছে, কিন্তু কিছুই না। একটা কথা তোমার মনে রাখা উচিত, এই পৃথিবীর বুকে না সমস্ত জীব ও মানুষকে ঈশ্বর ভগবান তাতে ন্যায্য প্রাপ্য পাওনা দিয়ে রেখেছে। তার থেকে যদি কেউ অধিক কিছু করে যায় না, তাহলে তাদেরকে এই সুপথে রোষে করলে হবে না, অন্যায় পথে রোষে করতে হবে। যেমন ধরো চুরি, ডাকাতি, ঘুষ, রাহাজানি, মানুষ খুন, বিভিন্ন পথ অবলম্বন করে। তাহলে তুমি বলতে চাইছো যে আমার মা তোমাকে অন্যায় পথে নামাচ্ছে? বলতে চাইছি কি, ওইটাই বলছি আমি। তুমি বুঝতে পারছো না? আমাদের বোনের বিয়ে আমাদের 5 বছর পর, কিছুই ছিল না, একটা সাইকেলে যাতায়াত করতো। এখন দেখো 2 তলা পাকা বাড়ি, এখানে ওখানে প্রতিটা বছরে জায়গা কেনা, সোনার গহনা কেনা, একটা মোটর বাইক, এসব তো আমার মা বাবার পরামর্শ। তাহলে তুমি কি বলতে চাইছো যে আমার মা বাবা আমার বোনেদের ক্ষতি সৃষ্টি সাধন করছে? দেখো সুমিতা, তোমার এই বোনের প্রসঙ্গ আর এই মায়ের কথা না আমার কাছে টেনেও না। এই তোমরা আমার যে একটা মধুর সম্পর্ক, এই সম্পর্ক নষ্ট করে দিও না। আমার না প্রচন্ড খিদে পেয়েছে, বুঝলো? আমি যে বললাম আজ সন্ধ্যায় বাইরে ঘুরতে যাবো, বাইরে খাবো। তারা যদি যেতে চাও তাহলে সেটাই চলো না, কেন সময়টা নষ্ট করছে বলো তো? আমি এখন বাড়ি এসছি। আমরা কখন ফেরবো? অনেক দেরি করে ফেললে। আমার ধৈর্য নেই কিন্তু। সুন্দর একদম। হ্যাঁ বাবা, আমি রেডি হয়ে গিয়েছি। দেখো আমার মেয়েকে, দেখো একদম যেন দেখতে পড়ে যাচ্ছে। তুমি তো এখন রেডি হতে পারলে না। যাও, তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটের মধ্যে আমার মায়ের মতো সেক্সের সাথে যাও। বাবা, মেয়ে জানার কারণে মেয়েকে পেলে সব ভুলে যায়। বাবা তুমি মা, তুমি পরে কথা বলবে বাবার সাথে। এখন যাও তো, শীঘ্রই তৈরি হয়ে এসো। ঠিক আছে বাবা, ঠিক আছে, যাচ্ছি।
বাবা, আমি স্কুল স্পোর্টে নাম দিয়েছি। বাহ, এটা ভালো খবর মা। বাবা, আমি 3টে খেলায় নাম দিয়েছি, লং জাম্প, হাই জাম্প আর দৌড় প্রতিযোগিতা। এটা ভালো খবর, কিন্তু এর জন্য তো প্র্যাকটিস করতে হবে। ও হয়ে যাবে বাবা, এখনো 10 দিন সময় আছে। 10 দিন সময় আছে বললে হবে না মা, মোটামুটি ধারণা ভালো রকম প্র্যাকটিস করতে হবে, তাছাড়া তো হবে না। বাপে, আদরের পর্ব শেষ হলো, এবার চলো, আমার আর ধৈর্য নেই। যেতে পারে নাই। না, আপনার বড় ছেলে কোথাও যেন একটা গেল, কি যেন একটা গুরুত্বপূর্ণ দরকার আছে বললো। আচ্ছা বৌমা, থলির মধ্যে টাকা নেই, টাকা দাও। আচ্ছা, টাকা তো আপনার ছেলে দিয়ে দিতে ভুলে গেছে, আপনি বরঞ্চ আপনার টাকা নিয়ে আসুন। কোথায় টাকা পাবো বৌমা? এই নিন 100 টাকা। 100 টাকা? আরে 100 টাকায় তো সমস্ত কিছু হবে না। কেন, আপনার কাছে কি একেবারেই টাকা নেই বাবা? জানো মা, আমি মিথ্যা বলতে পছন্দ করি না, দেও ঠিক তাই। আর আমার কাছে কোথায় টাকা থাকবে বলো? একসময় তো আমার কাছে অনেক টাকা ছিল, সবাই তো তোমাদের কথা মতো তোমাদেরকে দিয়ে দিয়েছি। বাড়ি করলে, জায়গা জমি কিনলে। কেন, এই বাড়িতে কি থাকছেন না? আবার কেমন ধরনের কথা বলো? আমার বাড়িতে আমরা সবাই একসঙ্গে থাকবো, এটাই তো যথেষ্ট। তাহলে বাড়ি তৈরির জন্য টাকা খরচ হয়ে গেলে এই কথাটা কেন বলছেন? আরে এত বড় বাড়ি তৈরির প্রয়োজন ছিল? 3টে বেডরুম, একটা ডাইনিং রুম, এইটাই তো যথেষ্ট। 3টে রুমে হয়ে যাচ্ছিল, একটাতে আপনারা, একটাতে আমরা, আর আরেকটা তো প্রভাস দখল করে বসে আছে। কেউ এলে গেলে যে রুম দিতে পারি না, তার খবর কি আপনি রেখেছেন? রাখছি বৌমা, খবর আমি রাখছি। আর তাছাড়া প্রভাসের রুম দখলের কথা আসছে বা কেন? প্রভাস কি আমার সন্তান নয়, না বিভাসের নয়? কি করে আপনার ছোট ছেলে? ভালো করে পড়াশোনাটাও তো করে না, ছেড়ে দিয়ে একটা কাজে যোগ দিলে তো সংসারের একটু রোজগার বৃদ্ধি হয়। বললো এত সুন্দর রেজাল্ট, এখন তার বলছো ভালো করে পড়াশোনা করে না, ছেড়ে দিয়ে কলেজে পড়তে। আরে বাবা, তার তো এখন স্টুডেন্টস লাইফটাই তো শেষ হলো না। তাহলে আবার কি, আপনার ওই বড় ছেলের রোজগারের উপরেই ভর করে চলুন। এটা তোমার কেমন ধরনের কথা বাবা? কথাগুলো আমাকে একটু বুঝে সুঝে বলো। শুনুন শুনুন, থাক, অত কথা আলোচনার দরকার নেই। এই নিন 200 টাকা। দাও বাবা, দাও। যান যান, দেরি করবেন না, তাড়াতাড়ি যান। ঠিক আছে বাবা, আর কোনো চিন্তা নেই, চটান করে বাজারটা করে নিয়ে চলে আসি। হ্যাঁ, যান। আচ্ছা বৌমা, আমি তো সকাল থেকে কিছু খাইনি, একটু চাটা খাবো না? বাজার থেকে ফিরে এসে খাবেন, আর না হলে খাবেন না। জানো বৌমা, বাজারে খাবার আমার সহ্য হয় না। তাহলে খাবেন না, একদিন না খেয়ে থাকলে মরে যাবেন না, আর তাছাড়া 2-1 দিন না খেয়ে থেকে উপোস করতে শিখুন। বাবাকে কি শেখাচ্ছো বুঝি? বাবা খোলে হাতে? হ্যাঁ, এই বাজারে যাচ্ছ বুঝি? আজ বাজার তো আনা হয়নি বাবা। দাও, আমাকে দাও, দাও আমাকে দাও, না না না, আমাকে দাও। এই একটু একটু এলি, আবার কিছু খেয়েছি? না, খাওয়া হয়নি, আমি বাড়ি থেকে ফিরে এসেই খেয়ে নেবো। আর তুই কিছু খাইনি? তো এখনো খাসনি কিছু? এই নে, তোকে যেতে হবে না? না, আমায় দাও, আমায় দাও, আমায় দাও। তুমি যাবে? হ্যাঁ, আমায় দাও। তাহলে আবার কি, এই তো বাজার যাওয়ার সমস্যার সমাধান হয়ে গেল। বৌদি, বাবাকে টিফিন দিয়েছো? আরে বাবাকে তো সেটাই বলছিলাম, টিফিন খেয়ে যেতে। উনি বলছেন বাজার থেকে ফিরে এসে খাবেন। বাবা, আপনার না না খেয়ে থাকা ডাক্তারের মতো নিচ্ছে, তুমি বৌদির কথা কেন অমান্য করছো? যাও বৌদি, বাবাকে নিয়ে যাও, আমি বাজার থেকে আসছি। হ্যাঁ বাবা, আসুন আসুন, কিছু টিফিন করে নেবেন, আসুন। হ্যাঁ, চলো বাবা চলো, বুঝতেই তো পারছি কেমন টিফিন হবে। এই ভগবান, এই গোবিন্দ, এই ঈশ্বর, মানুষের শেষ বয়সে কেন এমন দুর্দশা হয় ঠাকুর? কেন তোমার এমন বিচার? আমার তো এমন হবার কথা ছিল না। আমার অর্থ সম্পত্তিও কোনো ঘাটতি ছিল না ঠাকুর। আমি ওই ছেলে বইয়ের পরামর্শে তাদেরকে সব দিয়ে আজ আমার ভান্ডার শূন্য হয়ে গেল। ঠাকুর, তুমি কেন তাদেরকে মমতাময়ী করছো না? তাদেরকে সমাধি দাও ঠাকুর, সমাধি দাও।
আনন্দবাবু বাড়িতে আছেন নাকি? আমি মরে গেছি না বেঁচে আছি? আরে 60 ও কথা বলবেন না, কত এমন বয়স হলো, এই তো সবে মাত্র 3 কুড়ি পেরিয়েছে। আরে মশাই আমাকে দেখুন না, আমাকে দেখে এই রাউতরের বউ বেটিরা ছেলে মেয়েরা সবাই নাকি বলে 25-30-এর বেশি বয়স হতেই পারে না। আরে মশাই, ওটা আপনি নিজেই ভাবেন, আর কেউ ভাবে না। আমি তো আপনাকে ভালো করেই চিনি। আরে 60 ও কথা বলবেন না। আমার তো সবে মাত্র এখন 29 বয়স। আমার যৌবনে চিরিক চিরিক করে ছেলে গেছে, বুঝেছো? আরে আমার এই যৌবন দেখে গোটা লাউতরের বউ বেটিরা তো সব পাগল। ওদের জ্বালাতে আমি ঘর থেকে ভালো করে বেরোতেও পারি না, ভয়ে ভয়ে বেরোই। যখন বেরোই না তখন ওই বউ বেটিরা কেউ এই জানলা থেকে, কেউ আবার দরজা থেকে এমনি এমনি করে উকি মেরে দেখে। আবার শুনুন, আবার বিয়ে করার জন্য প্রস্তাবও দেয়, বুঝেছে? আরে মশাই নেশা কেন করবো, সত্যি বলছি। আরে কত মেয়ের বাবা যে ওই মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে সকাল থেকে লাইন দিয়ে আমার ঘরে দাঁড়িয়ে আছে জানেন। কিন্তু কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সবারই প্রস্তাব আমি গ্রহণ করতে পারি না। সকালবেলায় এই কাহিনীগুলো আমার এত দুঃখ রাখার জায়গা কোথায় বলুন? আমার এত ধন সম্পত্তি টাকা পয়সা কে ভোগ করবে? আমরা 4-4টে বিয়ে করলাম, একটাও ছেলের বাবার হতে পারলাম না, বুঝেছেন? বলি আমার সঠিক উত্তর দিলেন না। আরে আর বলেন না, আমার দুঃখের ভাগ আমি কারো ঘরে চাপাতে চাই না, বুঝেছেন? বলছি এই সকালবেলায় মানে আমার কাছে কি উদ্দেশ্যে এলেন সেটা আমাকে একটু আপনি ভরসা করে বলুন তো। ওই উদ্দেশ্যটা তো আমার একটাই, অনন্তবাবু, বুঝতেই তো পারছেন, ওই পাওনা টাকার তাগিদে। টাকা? আরে মশাই কিসের টাকা? হ্যাঁ, 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ। আরে না মশাই না, আমি যাতে মাতাল কিন্তু তাহলে ঠিক। ওই আপনারাই 50,000 টাকা এনেছেন। 60 ও কথা বলবেন না, ও কথা বলবেন না। আমি ওই কর করে 50,000 টাকা গুনে দিয়েছি, বুঝেছেন? বলি টাকাটা আপনি কাকে দিয়েছেন? কে হাতে করে তুলে নিয়েছে? কেন? আপনার ওই বড় ছেলে মানে যে চাকরি করে তাকে দিয়ে না, মানে আরে এখনই বলছেন বড় ছেলে, আবার বলছেন না, মানে আপনি একটু ভরসা করে আমাকে বলুন তো। হ্যাঁ 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 বলছি বলছি। আসল ঘটনাটা হচ্ছে আপনার ওই বড় ছেলে তার শ্বশুর আর শাশুড়ি মিলে আমার কাছে গিয়ে বললো জামাই মেয়ে খুব বিপদে পড়েছে, তাই 1 লাখ টাকার খুব প্রয়োজন। তা প্রথমে দিতে আমি রাজি হইনি, তারপর ওই যখন সুদের গল্প বললো তখন রাজি হয়ে গেলাম, বুঝেছেন? মানে ব্যাপারটা হচ্ছে আমার তো একটু বাচ্চা পড়ার শখ আছে কিনা। চমৎকার বললে আমিও দিয়ে দিলেন। হ্যাঁ দিয়ে দিলাম, যতই হোক দেখলাম আপনারই তো ছেলে, আর আপনার ছেলের শ্বশুর শাশুড়ি স্বয়ং আমাকে গিয়ে বলছে তা 1 লাখ টাকা আমি দিই, বুঝেছেন? ওই 50,000 টাকা দিয়েছি। 50,000? বাহ, দারুণ সুন্দর গল্প। আরে 60
আরে গল্প বলছেন কেন, গল্প বলছেন কেন? বলছিলাম কি, ওই মাসে মাসে বলেছিল বাচ্চাটা তোমার ঘরে পৌঁছে দেবো। দেখুন না, আজ 2 মাস হয়ে গেল, তার বাচ্চাও দিল না আর নিজেও দেখা করতে এলো না। তাই ভাবলাম অনন্তবাবু তো আমার পরিচিত, আমি নাই নিজেই অনন্তবাবুর বিয়ে বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে না 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 না, আপনাকে আমার বাড়ি আসার আর কোনো প্রয়োজন নেই। আপনি যার হাতে টাকাটা কল করে দিয়েছেন তার কাছে গিয়ে আমি আপনি এখন আসুন, আমার তো কাজ আছে এখন আমার। তার মানে টাকাটা তাহলে কি হবে? টাকাটা আমি আপনার হাত থেকে আমার ছেলে কিনে নিয়েছিল এটা কি? না, তা অবশ্য নয়। তাহলে আমি যাকে দিয়েছেন তার কাছ থেকে গিয়ে নিয়ে নিন। আপনি আসুন, আমার এখন কাজ আছে, আমি ব্যস্ত। কার সঙ্গে কথা বলছেন বাবা? এই যে বিপদকারণ বড়াল, বাবা হচ্ছে শিবপ্রসাদ বড়াল। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আঙ্কেল। আমাকে বলছি, কোন অ্যাঙ্গেল থেকে আমাকে তোমার অ্যাঙ্গেল বলে মনে হচ্ছে? হ্যাঁ, বলছিলাম কি, একটু হেসে হেসে দাদা বললেই হবে, কেমন? আপনি এসব কি বলছেন আঙ্কেল? ওই যে মশাই বলাম, ওই চেহারায় ঝিলিকটা একটু দেন সামাল। ওমা, তুমি ভিতরে যাও। দাঁড়ান দাঁড়ান বাবা, আগে আমি ওনার বক্তব্যটা ভালো করে শুনি। তাহলে তুমি যেটা ভালো বলছো সেটা করো, কারণ আমি এখন এখান থেকে আসছি, চললাম। আচ্ছা, এবার বলুন তো আপনার বক্তব্যটা কি? আমার বক্তব্য হচ্ছে, ওই মাস 2 আগে তোমার মা বাবা গিয়ে বললো আমার মেয়ে জামাইয়ের খুব টাকার প্রয়োজন, তাই 50,000 টাকা আমার কাছে নিয়ে এলো। তারপরে মাসে মাসে সুদ দেবার কথা ছিল। বুঝতেই তো পারছো আমার একটু ওই বাচ্চা করার শখ আছে কিনা, তা ওই টাকা দেওয়া তো দূরে থাক, দেখাই করতে এলো না। তাই ভাবলাম আমি নিজেই গিয়ে তোমাদের বাড়ি থেকে টাকাটা নিয়ে যাবো। তা আপনার কথা আমি বিশ্বাস করব কেন? আগে আমি জানবো। এটা হতেই পারে না। আরে বিশ্বাস, সব বিশ্বাসের কথাটা এখানে আসছে কেন? আমি ওই ব্যাংকে টাকা তুলে নগদ করে 50,000 টাকা তুলে দিয়েছি, বুঝেছো? আমি আপনার কথা বিশ্বাস করব কেন? আগে আমি বাবা মাকে ফোন করে জানবো আসল সত্যিটা কি। আমি এখন ব্যস্ত আছি, আপনি এখন আসুন। তাহলে আমার ওই টাকাটা। আপনি কি বাংলা বোঝেন না? আরে ষাট কথা বলবেন না, বলবেন। বাঙালির ছেলে হয়ে বাংলা বুঝবো না? আমরা বলুন তো কেমন বোকা বোকা কথা বলে, তাই কখনো হয়? তা শুধু শুধু চলে যাব? বলছিলাম কি, আবার কিন্তু কিসে? বলি টাকা তো দিলে না, বলছিলাম তোমার হাতে এক কাপ ওই লেবু চিনি শরবত, আমাদের গরম কফিটা খাওয়াবে না? দেখুন, আমি ছাড়া এখন বাড়িতে আর কোনো মহিলা নেই, আর তাছাড়া আমি এখন একটু অপ্রস্তুত আছি। আপনি বরঞ্চ পরে আসবেন, আপনাকে অন্য একদিন খাওয়াবো। ঠিক আছে, আমি কিন্তু আসবো। টাকা না পেলেও আমার এখন ক্ষতি নেই, তোমার হাতে কফি কিন্তু আমি খেয়ে ঠিকই যাবো, কেমন? আসি, দুর্গা দুর্গা দুর্গা। ফোনে বলে গেল না, ছুটে আসতে হলো আমাকে। তাছাড়া করতে জানা ছিল আজ বড়োর বাড়ি যাওয়ার কথা। দিদি জানে আমি ওর বাড়ি যাচ্ছি। তোর বাড়ি থেকে আমার যাওয়া। শোনো শোনো, অত চিৎকার করো না। গুরুত্বপূর্ণ দরকার না থাকলে আসতে বলতাম না। আরে কি হয়েছে সেটা তো আগে বল। সমস্যা এমন কিছু নয়, যেগুলো জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক উত্তর দাও। কি হয়েছে সেটা তো বল। আচ্ছা, তোমরা কি কারোর কাছে কোনো টাকা ধার নিয়েছো? টাকা? হ্যাঁ হ্যাঁ, তোকে তো বলেছিলাম যে টাকার কথা। আমাকে কবে বলেছিলে টাকার কথা? আরে বলেছি, তুই স্মরণে আনতে পারছিস না। বেশ, আসল কথাটা এবার বলো, কার কাছে আর কত টাকা ধার নিয়েছো? আরে বলিস না, তোর ভাই এমন জেদ ধরে বসলো যে মোটর সাইকেল না কিনে দিলে সে নাকি আর কলেজেই যাবে না। তাই সেই সময় তোর বাবার হাতে একটু টান ছিল। তখন আমাকে কিংবা দিদিকে জানাতে পারতে টাকার কথাটা। বললাম না, এখন গত মাসে তুই 20,000 টাকা নিয়েছি, সেটাই এখন দেওয়া হয়ে ওঠেনি। কত
দিলে? আরে বেশি না, ওই 50,000, 10% সুদে। তা সেই টাকার তাগিদা কি আমার বাড়ি পর্যন্ত আসবে? শ্বশুর মশাইয়ের কাছে টাকা চাইতে চলে এসেছিল। আরে জামাইকে গ্যারান্টার না করলে দিতে রাজি হচ্ছিল না যে, তাই বিভাসের নামটা দিয়েছি। তা আমাকে আগে বলে রাখনি কেন? আমি জানলে না হয় একটু ম্যানেজ করে নিতাম। তুমি কখন এলে? এই তো মা, আপনি কখন এসছেন? এই মাত্র বাবা। বাহ, ভালো করেছেন। সবার জন্য একটা সুখবর আছে কিন্তু। আমি কোম্পানির পক্ষ থেকে 10 দিনের জন্য দক্ষিণ ভারতে ট্যুর অফার পেয়েছি। এটা সত্যি সুখবর বাবা। সুখবর শুধু শুনলে হবে না, এই সুখবরটাকে শুভ যাত্রায় পরিণত করতে হবে। আপনাদের সকলকে কিন্তু যেতে হবে। আহ, সেটা খুব ভালো কথা। তা সবাই যাবে বলছো, বাড়ি কি ফাঁকা থাকবে? না, ফাঁকা থাকবে কেন? বাবা আছে, ভাই আছে, ওরা থাকবে। আর তোমার বাবার বাড়ির কথা বলছো তো, ওখানে না ওই ভাইকে বলবো রাতে গিয়ে ঘুমোবে, তাহলে হয়ে গেল দুটো বাড়ি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, নিশ্চিন্তে যাওয়া যাবে। হ্যাঁ, দেরি কিন্তু, সময় কিন্তু বেশি নেই। টিকিট হয়ে গেছে সামনের মাসের 2 তারিখে, রিজার্ভেশন কনফার্ম। তোমার কৌলাতে দক্ষিণ ভারত দর্শন হবে, এটা বড় সৌভাগ্য। আর কি বলছিলেন যেন? তোমাকে যে কথা বলেছিল বাবা। হ্যাঁ বলুন, অত সংকোচ করছেন কেন? আরে বিশেষ প্রয়োজন হওয়ায় তোমার শ্বশুর বাবাকে 50,000 টাকা ধার হিসাবে নিতে হয়েছে। এর জন্য গ্যারেন্টার হিসেবে তোমার নামটা দেওয়া আছে। এখন তোমার শ্বশুরের হাতে কি টান চলছে, তাই একটু দেখো বাবা। ও ঠিক আছে, ওটা আমি দেখে নেবো। টাকাটা কার কাছ থেকে নিয়েছিলেন? ওই যে বয়স্ক মতো একটা লোক আছে না, কি জানো নামটা? নামটা হচ্ছে ওই বিপদ তারণ গয়েল বিশ্বাস। হ্যাঁ জানো, আজকে বাড়িতে টাকা চাইতে চলে এসেছিল। তাই? আমি অবশ্য ঘুরিয়ে দিয়েছি। বেশ ঠিক আছে, ও নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, ওটা আমি দেখে নেবো। মাকে একটু খাওয়ার দাওয়ার ব্যবস্থা করো, মাকে নিয়ে। হ্যাঁ মা, চলো চলো ভেতরে চলো, টিফিন করবে। বলছিলাম বাবা, তোর মায়ের ওষুধটা এনেছিস, এখনো একটু জ্বর আছে। হ্যাঁ, ওষুধ সবই আনা হয়েছে, একটা ওষুধ পাওয়া যায়, ওটা অর্ডার দিয়েছি, কালকে দিয়ে দেবো। আচ্ছা 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 বিভাস, আমার ওই কালকে জানিস বাবা, ওই হাত থেকে পড়ে এই চশমাটা ভেঙে গেল। টিভি দেখতে অসুবিধা হচ্ছে, আবার বইটাও পড়তে পারছি না। চশমাটা ভেঙে ফেলেছো? হ্যাঁ বাবা। একটা চশমা বানাতে কত টাকা খরচ হয় জানো? 800 থেকে 1000 টাকা লাগবে। ভেঙে যখন ফেলেছো তখন কি করবে? এখন কিছুদিন কাটাও, আমি এখন একটা অন্য কাজে ব্যস্ত আছি, মানে ফ্যামিলি ট্যুর নিয়ে ব্যস্ত আছি। ফ্যামিলি ট্যুর? আরে বাবা, দারুণ জিনিস, দারুণ জিনিস। আরে বাবা, কবে যাবি? আরে কোথায় যাবি? এই তো সামনের মাসের 2 তারিখ, দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত? বাবা বাবা বাবা, দারুণ জায়গা, দারুণ জায়গা। আরে বলছিলাম তাহলে তো আমার চশমা নিতে দেরি করে যাবে না? চশমাটা আমাকে খুলে দিতে হবে। না না না, তোমরা যাচ্ছ না বাবা। এই করে তো তুই বললি, এই আমাদের সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর। হ্যাঁ, ফ্যামিলি ট্যুর। হ্যাঁ, তবে ওই মৌমিতা, মা, বাবা, ভাই এদেরকে নিয়ে যাচ্ছে। আর তোমাদেরকে নিয়ে গেলে বাড়ি আগলাবে কে? ও এইটাই তো হয়। বেশ, তাহলে বাবা তুই দিদি বসে ঘুরে আয়, আর আমি বসে ঘর আগুলি বর শাশুড় শ্বশুরি ঘুরে ঘুরে আয় বাবা। আমি ঘর আগুলি আচ্ছা, তুমি কি জামা প্যান্ট ছাড়বে না? না, আমি ভাবছি মার্কেটিংটা সেরে নেবো। আজকেই সেরে নেবে? হ্যাঁ হ্যাঁ, আরে যেতে যখন হবে আর সময় যখন কম, তখন কি আজকেই মার্কেটিংটা সেরে নেওয়া ঠিক নয়? হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো, আজকেই চলো। আর চলো, তোমার মাকেও নিয়ে চলো। আচ্ছা আচ্ছা, চলো। আচ্ছা, এটা কি সুস্মিতা দাসের বাড়ি? ও ম্যাডাম, আসুন আসুন। আসলে 2 দিন যাবত সুস্মিতাকে দেখতে না পাওয়ায় ওর খুঁজে খুঁজে চলে এলাম। হ্যাঁ, খুব ভালো করেছেন এসেছেন। আমার মেয়ের মুখে তো আপনার নাম প্রশংসা শেষই হয় না। ও তাই? আনফরচুনেট, স্কুলের স্পোর্টসের দিন আমি অনুপস্থিত ছিলাম। ও কেন, কি হয়েছিল সেদিন? আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ ছিল।
আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার ম্যাম, আমি তো ফার্স্ট হয়েছেন শুনলাম। তা কেমন আছেন? আমরা তো শরীর খারাপ করলাম। ম্যাম শরীর খারাপ কিন্তু আমরা অনেকটাই ভালো আছি। ম্যাম এটা আমার বাবা। ও আচ্ছা নমস্কার। আর মায়ের পরিচয় বইটা তো দরকার নেই, কারণ মাকে তো অনেক আগে থেকে। থাক থাক, নতুন করে তোর ফ্যামিলির কারোর সঙ্গে পরিচয় করে দিতে হবে না। তোর ফ্যামিলির সকলকে আমি খুব ভালোভাবে চিনি। এইভাবে তোমরা কি পরিচয় পর্ব চালাবে না ম্যাডামের জন্য একটা চা মিষ্টি দেওয়ার ব্যবস্থা করবে? সত্যি তো গল্পের ছলে ভুলেই কাটছি। আরে চুপ করে বসুন তো, কিচ্ছু আনতে হবে না। আচ্ছা ঠিক আছে, ছোট্ট করে কফি নিয়ে আসবেন। আচ্ছা ম্যাডাম, আপনি কোন সাবজেক্ট পড়ান? আমাকে ইংলিশ আর বেঙ্গলি দুটোই দেখতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার সঙ্গে তো পরিচয় হয় না, এটা পরিচয় হলো। তাহলে ক্লাস স্কুল কেমন চলছে? স্কুল তো ভালোই চলছে, কিন্তু আমি তো ওর স্কুলের প্রত্যেকদিন আপনি তাহলে থাকেন কোথায়? আমি তো এখানেই থাকি ঘর ভাড়া নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বসুন। নিয়ে আসলেন তো? আচ্ছা আমাদের অফিসে খুব ভালো ড্রাইভার, খুব ভালো লোক। না স্যার, এখন আর বসবো না। কেন বসবে কেন? একটা বিশেষ দরকার ছিল, ওই জন্যই আপনার কাছে এসেছি। আচ্ছা আচ্ছা, আর তাছাড়া বাইরে আমার মেয়ে অপেক্ষা করছে। তুমি মেয়েগুলো তো বাইরে এসছো। এই ডাকো, ভিতরে ডাকো, ভিতরে ডাকো। ডাকো, ডাকতে হবে? হ্যাঁ ডাকো। ওই যে তোরা একবার ভিতরে আয়। তোমার অনেক কষ্ট। তোমার ছেলে মেয়ে কোনটা? ম্যাডাম, এরা সবাই আমার ছেলে মেয়ে। কি কি বলছো মনে হয় না? এরা সবাই তোমার ছেলে মেয়ে? মনোহর, তুমি তো কোনো বড় নয় যে তোমার এতগুলো বাচ্চা আছে। স্যার লজ্জায় বলতে পারতাম না। কেন এতগুলো বাচ্চা নিয়েছো মনে হয় না? এটা কি ঠিক কাজ হয়েছে? ম্যাডাম, এই বাচ্চা নেওয়ার পিছনে একটা বিরাট ইতিহাস আছে। কিসের ইতিহাস মনোহর? আমাদেরকে একটু বলো। না ম্যাডাম, সে অনেকটাই। বলো মনোহর, বলো। তোমার ইতিহাসটা শোনাও দেখি। বলতে হবে স্যার? হ্যাঁ বলো, না বলে আমরা জানবো কি করে, বলো। পরপর দুটি সন্তান জন্ম নেওয়ার পর ঠিক হলো আর সন্তান নেব না। আমার মা হঠাৎ কেঁদে বলল, মনা বংশ রাখার জন্যে একটা নাতি নিবি না বাবা? তারপর আবার কি? তারপর আবার মেয়ে, পরেরটাও মেয়ে, পরপর চারটে মেয়ে। ছেলেটা কি চারটে মেয়ের পর? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আবার কিন্তু মনে আবার কি কিসে? সে আবার কি? সেটাই তো বলার জন্য এলাম স্যার। আমার স্ত্রী আমার একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। বলছো কি মনোহর? কথাটার মানে ঠিক বোঝা গেল না। ছয়টা সন্তান নিয়েছো মনে হয় না? এটা কিন্তু হিন্দু সমাজে শাস্তি বাড়ি করার পক্ষে মোটেই ভালো কাজ নয়। ম্যাডাম, এর পিছনে এরপরেও যে আমি স্বস্তি পাবো তার কোনো নিশ্চয়তা নেই। কথাটার মানে ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ স্যার, বাবা চলো, বাবা চলো। হ্যাঁ হ্যাঁ যাবো স্যার। আর মনে হয় আর থাকা যাবে না স্যার। মনে হয় না তোমার অস্ত্রতার কারণটা কিন্তু আমাদের জানালে না। ম্যাডাম, আমাকে আর ভালো লাগে না। এখন আমার স্ত্রী আমার জেদ ধরেছে। চারটে মেয়ে যখন নিতে হলো, তখন এবার চারটে পুত্র সন্তান আমার চাই। আমার সন্তান? তুমি বলছো কি মনোহর? স্যার
আরে সে নাই তো তোমাকে 1000-5 টাকা দিচ্ছি, কিন্তু তুমি যে কাজটা করছো এটা তো ভালো করছো না। সুমিতা, তুমি এক কাজ করো, তুমি মনোরকে 1005 টাকা দিয়ে দাও তো। যা। ভিতরে আসতে বলো। হ্যাঁ, স্যার আসছি। তুমি কিন্তু আমার কথা মনে রেখো না। হ্যাঁ, অবশ্যই মনে রাখবো। এটা ভুল করেছে, ভুল আর করো না। ঠিক আছে স্যার, ঠিক আছে। এটা বুঝতে পারলেন ম্যাডাম? এখনো সমাজে অনেক মানুষ আছে যা অন্ধকারের মধ্যে মানে কাটাচ্ছে জীবন। একটা কথা কি জানেন, জেগে জেগে যদি কেউ ঘুমায় না, সেই ঘুম আর কেউ ভাঙাতে পারে না। বেশ, যাই হোক, বাদ দিন। আমার ওই ছোট্ট কুটিরে আপনার সপরিবারে অবশ্যই যাবেন। এখন আমি আসছি। নমস্কার। আর বসবেন না? না না, আর থাকা যাবে না। নমস্কার। ঠিক ঠিক আছে, আছে, আসুন। নমস্কার, নমস্কার, ঠিক নমস্কার। আছে, আসছি। ম্যাডাম চলে গেলেন? হ্যাঁ ম্যাডাম চলে গেলেন, আমাদেরকে সকলকে না ইনভাইট করে দিলেন। তোমাকে বলা হয়নি। বাবা ফোনে বলছিলেন যে বাবা ভাই সবাই দক্ষিণ ভারত নিয়ে যাচ্ছে বিভাগ। কোম্পানির তরফ থেকে ফ্যামিলি ট্যুর পেয়েছে, আমাদেরকেও যেতে বলছিল একটা। দেখো সুমিতা, আমাদের কিন্তু এখন যাওয়া সম্ভব নয়। বেশ, কত টাকা খরচা যে সম্ভব নয়? আরে ফ্যামিলি নিয়ে বেড়াতে যাবো, এতে টাকা পয়সা কথা উল্লেখ হবে কেন? এখন কথা হচ্ছে যে অফিস আমার এখন ছুটি দেবে না, বুঝতে পারলে? এক কথায় বলতে গেলে তুমি আমার বাবা মাকে অপমান করবে, এটাই তোমার চরিত্র। দেখো, তুমি অহেতুক প্রশ্ন টানছো। তোমার বাবা মাকে নিয়ে বিবাহ, তাদেরকে নিয়ে ঘুরতে যাবে, তার বাবা মা ভাইকে রেখে, এটা তোমার খুশি হওয়ার কথা, তুমি এটা দুঃখ করছো কেন? খুশি হওয়ারই কথা, কিন্তু খুশি হতে পারছি না, কারণ ওদের সঙ্গী হতে পাবো না, তাই। তুমি ভুল পথে যাচ্ছ সুমিতা, তুমি যাও না, আমাদের ওদের সঙ্গে যাওয়া যাবে না। তার প্রধানত দুটি কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে একই অফিস থেকে দুজনের ছুটি পারমিশন দেবে না, আর দ্বিতীয় কারণটা হচ্ছে আমাদের ওদের সঙ্গে যাওয়া যাবে না। বিশেষ করে আমি, কথাই আছে না, সঙ্গ দোষে শতগুণ আসে, সেই হিসেবে আমার যাওয়া যাবে না। আর তুমি ট্যুরের কথা বলছো, আমাদের দেখবে খুব শীঘ্রই একটা 10 দিনের ট্যুর অপেক্ষা করছে। চলো 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 তো। বলো, কেমন আছো? তাহলে তোমার তো কদিন ছুটি লাগে, হ্যাঁ? তাহলে কিছুদিন থেকে যাও। থাকলে হবে না, কেন? কাজ আছে। কি কাজ? পরে আসবো। পরে আসবে? তুই কিছু খাবি না? তুই কিছু খাবি না বান্টি? বলছি, বান্টির কিছু টাকার দরকার ছিল। টাকা? কত টাকা? 1000 হলে চলবে। 1010? হ্যাঁ। আচ্ছা, 20,000 টাকা ওকে দিয়ে দাও। আলমারির চাবি তো তোমার কাছে আছে, দিয়ে দাও। চ বান্টি, কিছু খেয়েও নিবি, চ। আচ্ছা, অনন্ত প্রবেশ। কথা বলার ছিল বাবা, হ্যাঁ বলো, কি কথা? বলার ছিল এই প্রবাসের 1005 টাকা লাগবে। 1005? 1000 টাকা এখন কি করে সম্ভব বাবা? বেতন পেতে দেরি আছে। তাছাড়া আজ না হলেও হবে, কালকে দিলেও চলবে। বলি, টাকা কি যখন তখন চাইলেই পাওয়া যায়? তুমি থামো বৌমা, আমি তো বিভাসের সঙ্গে কথা বলছি। এই বান্টি, আরে চল, কিছু খেয়ে নিবি। বাবা, বলছিলাম যে তোমাকে বললাম যে এখন বেতন পেতে দেরি আছে, 200-500 টাকা হলে না হয় ম্যানেজ করা যেত, এখন সম্ভব নয়। ঠিক আছে? বেশ, দেখ ভাইকে সহজে টাকা পয়সা চাই না, খুব জরুরি দরকার বলেই সে চাইছে, তার কোনো নিশ্চয় গুরুত্বপূর্ণ কাজে লাগবে। আরে আসুন 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 আসুন। তারপর হঠাৎ বাড়িতে কি মনে করে? আপনার বাড়ি না এসে কি আর উপায় আছে স্যার? আপনার অফিসে তো ঠিকঠাক কথা বলা হয় না। আরে বাবা, তুমি একটু ভিতরে যাও, ওনার সঙ্গে আমার জরুরি কথা আছে। আচ্ছা বাবা। আর ভাইকে বলো একটু ম্যানেজ করে। বেশ বাবা, দেখ যেটা ভালো হয় সেটা কর, আমি এখানে আসি। স্যার, আপনার সাথে তো অফিসে ঠিক মতো কথা বলা হয় না, তো ডিল করব কিভাবে স্যার? কেন, অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে আপনার ওই যে ভাই শুভজিৎ বাবু আছেন না, উনি তো লোক হিসেবে একেবারেই সুবিধা নয় স্যার। কি করা যায় বলুন? হাতের 5টা আঙুল কি সমান হয় বলুন? সেরকম মানুষের মধ্যে তো
অমিল থাকতেই পারে, তাই না? স্যার নিজে তো ঘুষ খাবেন না, উপযুক্ত কাউকে খেতেও দেবে না। তো স্যার ওই আমার কথা শুনুন, ওই শুভজিৎ বাবুকে অফিস থেকে তাড়িয়ে দেন স্যার। তাড়ানো কি অত সহজ কাজ? তাছাড়া অফিসের সব থেকে বিশ্বাসী এবং ম্যানেজার বাবুর আস্থাভাজন, ওনাকে তাড়ানো তো সহজ না। স্যার তাড়াতে না পারলে অফিসে তালা ঝোলাতে হবে স্যার। আর কি বলছেন? তালা কি শুধু অফিসে পড়বে, আমাদের হাতেও যে তালা পড়ে যাবে। যাই কাজের কথা বলুন, বলুন আপনার কি সেবা করতে পারি? স্যার আপনি তো জানেন ওই নদীর ব্রিজের কাজটা আমরা নিয়েছি, অলরেডি কাজ শুরু হয়েও গেছে। তো স্যার আপনি তো বুঝতেই পারছেন স্যার। সেটা না হয় আমি দেখে নেব। আসলে বুঝতে তো পারছেন আমার আগে পিছনে অনেকেই থাকে আর কি। হ্যাঁ, তাছাড়া এটা বেশ বড় বাজেটের কাজ এবং ঝুঁকিও আছে, তাই শুধুমাত্র অল্প স্বল্প টিফিনে হবে না, কিন্তু লাঞ্চ এবং ডিনার দুটোই চাই। স্যার ওটা আপনার চিন্তা নয়, আমার চিন্তা। আপনি শুধু স্যার বিলটাকে পাস করিয়ে দেবেন, ব্যাস আপনার দিকটা আমি ঠিক দেখে নেবো স্যার। ঠিক আছে, অসুবিধা হবে না। তো স্যার শুনুন, হ্যাঁ, এই প্যাকেটে 50,000 টাকা আছে, ঠিক আছে? একটু দেখে নেবেন স্যার। ঠিক আছে আপনাকে কি ঠিক আছে, দেখে নেবেন। তো আর বাকি কাজটা কিন্তু স্যার কাজ চলাকালীনই হবে স্যার। ঠিক আছে, রাখুন। এই যে শুনছো, একবার ভিতরে এসো তো। ঠিক আছে, আসছি স্যার তাহলে আমি এখন আসি, নমস্কার। না, আমার আর অপেক্ষা করা চলবে না, নয়তো ট্রেন পাবো না, বেরিয়ে যাই। বান্টি বান্টি আসছি। দেখি ব্যাগটা খালি কেন? মৌমিতা, আরে এখনই কুন্তল বাবু এই ব্যাগে 50,000 টাকা দিয়ে গেল, ব্যাগটা খালি কেন? টাকা পার্সেল খালি সেটা আমি কি করে বলবো? দেখো কুন্তল বাবু হয়তো খালি পার্সেলটা দিয়ে গেলেন। না, উনি হতেই পারে না, কোনো মতেই না। তাছাড়া আমার হাতে ওনার লক্ষ লক্ষ টাকা ঝুলছে, উনি এরকম কাজ করতেই পারেন না। তাহলে কি হতে পারে? সেটাই তো ভাবছি, কি সাংঘাতিক ব্যাপার, 50,000 টাকা। তুমি না হয় কুন্তল বাবুকে একবার ফোন করে জেনে নাও। না, কোনো প্রয়োজন নেই ফোন করার, কারণ উনি আমাকে টাকাটা দেখিয়েই টাকাটা দিয়ে গেছেন। তাহলে টাকাটা কি উড়ে গেল? আচ্ছা, তোমার ভাইয়ের টাকার দরকার ছিল, তোমার বাবা বলছিল না? তোমার বাবা টাকাটা বের করে নেয়নি তো? না, বাবা টাকা নিতে পারে না, এ হতে পারে না। বাবা প্রভাস তো কোথাও যেন একটা গেল, তোমার ভাই টাকাটা বের করে নিয়ে পালানি তো? কি সব বলছো? ভাই ওরকম নয়। ভাই ওরকম নয়, বাবা ওরকম নয়। তাহলে টাকাটা কি আমি নিয়েছি? কি সব উল্টো পাল্টা বলছো বলো তো তুমি? শোনো, ওই টাকাটা তোমার ভাই ছাড়া আর কেউ নেয়নি। আমি কিন্তু তোমার কোনো কথা আর শুনবো না, এর একটা ব্যবস্থা আমি করবই করব। সুইচ অফ বলছে কেন? আরে মোবাইল সুইচ অফ তো বলবে, কারণ টাকাটা তো ওই বের করে নিয়ে পালিয়েছে। তুমি থামো তো, বিষয়টা ভালো করে জানতে দাও। তা যদি করে থাকে তাহলে আমার চেয়ে ভয়ঙ্কর কিন্তু কেউ হবে না। তুমি মাথায় তুলেছো, ওই অত বড় ডামরা ছেলেকে খাইয়ে পড়িয়ে বসে বসে মানুষ করলে, আর সে কিনা একটা আস্ত চোর তৈরি হয়ে গেল। এরপর তো কোনদিন আমার রুমে ঢুকে আমার সমস্ত গয়নাগাটি বের করে নিয়ে পালিয়ে যাবে। না, আমি আর তোমার কোনো কথা শুনবো না, এর একটা ব্যবস্থা আমি করবই করব। সুইচ অফ
বলছে, ফোনটা লাগছেও না। চুরিটা শেষ পর্যন্ত আমার ভাই করলো। সে কিনা একটা চোর হয়ে গেল। না না না, এই ঘরে তো চোরের কোনো স্থান নেই। আমি আজই এর একটা বিহিত করব। এতগুলো টাকা আমাদের হাতছাড়া হয়ে গেল। বলছিলাম প্রভাস কোথায় বেরিয়ে গেল গো? আপনাদের লজ্জা, ঘৃণা, মনুষ্যত্ব, বিবেক বলে কিচ্ছু নেই। যে ছেলে রোজগারে খেয়ে পড়ে আর বেঁচে আছেন, সেই ছেলের এত বড় ক্ষতি করতে পারলেন আপনারা? তুমি কি বলছো বৌমা? আমি কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? আপনাদের টাকার দরকার ছিল, পেলেন না বলে বের করে দিলেন। তুমি যে এই কথাগুলো বলছো বৌমা, বুঝে বলছো তো নাকি? অত অভিনয় করার দরকার নেই। এমন ভান করছেন যেন কিছুই জানেন না। বৌমা তুমি কিন্তু আপনার বড় ছেলের অফিসের 50,000 টাকা আপনারা বের করে নেননি? আমাকে তুমি এত বড় চোরের আঘাত দিতে পারলে বৌমা? যদি আমি খেতে না পাই তোমার টাকা আমি চুরি করবো না বৌমা, তোমার টাকা আমি চুরি করবো না। আপনাদের যদি এতই টাকার দরকার ছিল তাহলে বসে না থেকে কোথাও গিয়ে একটু কাজে যোগ দিলে তো পারতেন, তাহলেই তো টাকা সমস্যাটা মিটে যেত। তুমি তো জানো সবই বৌমা। তুমি বড় ছেলের অত বড় ক্ষতি আর সর্বনাশ আপনারা করতে পারলেন? 50,000 টাকা এখন কোথায় পাবে অফিসে জমা দিতে? বৌমা তুমি মিথ্যা আমার উপরে দোষারোপ করছো। আমি কিন্তু এই বিভাসের সঙ্গে কথা বলবো। কোনো প্রয়োজন নেই, আমি চোর বুঝতে পারবো না। আপনারা এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। তুমি বললেই কি আমি বেরিয়ে যাব? আপনার নন, এই বাড়ির মালিক এখন আমি। তুই বললেই মালিক হয়ে যাবে বৌমা? না, আমি বর্তমানে এখন বেঁচে আছি, আর তাছাড়া আমার দুটো ছেলে আছে। আমি তাদেরকে বাদ দিয়ে তোমাকে লিখে দেব। সেটা দলিল বলবে আর আইন রায় দেবে। যান যান, বেরিয়ে যান। বৌমা তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করছো আমার সঙ্গে। চশমা বিহীন দুর্বলের সুযোগ নিয়ে তুমি এত বড় বেইমানি আমার সঙ্গে করতে পারলে বৌমা? আমি আপনার আর মুখদর্শন করতে চাই না। এক্ষুনি আপনারা বাড়ি থেকে বেরিয়ে যান। আর আসুক আপনার ছোট ছেলে, তাকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আর না শুনলে চোরের দায়ে থানায় পূর্ব। তুমি আমাকে এ বয়সে বাড়ি থেকে বের করে দিও না বৌমা। আমি অসুস্থ, তোমার শাশুড়ি মাকে এই নিয়ে আমি বিভাসের সঙ্গে কিন্তু দেখা করবো। বিভাসের সঙ্গে দেখা করবো। আপনার কোনো কথা আমি আর শুনতে চাই না। এই মুহূর্তে বেরিয়ে যান। বৌমা এই কাজটা তুমি ভালো করলে না বৌমা। আমার চোখের জল এমনি পড়ে যাবে না। তুমি বিশ্বাসঘাতক, আমার সঙ্গে বিশ্বাসঘাতক করে আমার চশমা বিয়ে সুযোগ নিয়ে সর্বস্ব লুট করে তুমি আমাকে পথের ভিখারি করে দিলে বৌমা। এই গুঞ্জ, এই ঈশ্বর, এই ভগবান, এই কি তোমার বিচার ঠাকুর, এই কি তোমার বিচার? আমি মনে আছে তো? পড়াশোনা সব হয়ে গেছে? হ্যাঁ বাবা, সমস্ত পড়া রেডি। না বাবা, দিদি মিথ্যা বলছে। আর সারাদিন পড়তেই বসেনি, নাচি প্র্যাকটিসই করেছে। হ্যাঁ বাবা, দিদি তো ফোনে গান শুরু করে দিল আর তোরা নাচতে লাগলি। আমি গান শুরু করেছিলাম ঠিকই, কিন্তু তোদেরকে কি নাচতে বলেছি? বাহ, থালাতে খাবার সেজে এনে দিবি, পরে বলবি খেলি কেন? চুপ কর। পরস্পর দোষ করে অপরের নামে দোষ দেওয়া। ওদের ধমকাচ্ছে কেন?
ওরা কি সুন্দর নাচটা দেখলে না? ওদের নাচ তো সুন্দর, তুমি দেখেছো কোনদিন? মেয়েদের নাচ দেখেছো? দেখোনি? আরে নমস্কার, নমস্কার। আমি রমা, নাচের ম্যাডাম। আজ রবীন্দ্রভারতীতে একটা নাচ ও গানের অনুষ্ঠান আছে, তাই এই স্টুডেন্টদেরকে নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, তো খুব সুন্দর তো নাচ রে এরা, তো ভালো তালিম দেওয়া হয়েছে মনে হচ্ছে। আমি তো ওদের নাচে একটু দশ দেখলাম, তো আমরা হাতে যদি সময় থাকে একটু নাচ দেখার সুযোগ পাবো আমরা? এই ক্ষুদ্র কচিকাঁচা নাচ আপনার ভালো লেগেছে? দেখুন ম্যাডাম, বড় হোক আর কচিকাঁচা হোক, গান হোক কিংবা নাচ, এরা হচ্ছে ওই শিল্পী, আর এই শিল্পীদের মান না কখনো ছোট করে দেখতে নেই। আপনি যেভাবে এই শিল্পীদের মান দিলেন, এই মান যদি আমাদের এই সভ্য সমাজে মানুষগুলো দিত, তাহলে অনেক শিল্পরাই এভাবে অকালে নির্যাতিত হয়ে অকালে ঝরে পড়তো না। যাই হোক, আপনার মান আমি রাখার চেষ্টা করব। কিরে, আমাদের হাতে তো এখন অনেকটাই সময় আছে, নাচতে যদি এখানেই একবার প্র্যাকটিস করা যেত কেমন হতো? খুব ভালো হয় ম্যাম, খুব ভালো হয়। তোমাদের নাচটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর তালিম দিয়েছিল তোমাদের ম্যাডাম। আঙ্কেল, সুস্মিতাও ভালো নাচতে পারে। সুস্মিতাকে তোমরা চেনো? হ্যাঁ আঙ্কেল, আমরা কেন, স্কুলের সমস্ত ছেলে মেয়ে এবং টিচার্সরাও সুস্মিতাকে চেনে। শুধু নাচ কেন, পড়াশোনা, খেলাধুলো সবেতেই তো সেরা। আরে আপনিও চেনেন? হ্যাঁ, ভালোদের প্রতি প্রত্যেকেরই তো নজর থাকে, তা আমিও তার ব্যতিক্রম নয়। আচ্ছা ম্যাডাম, আপনার যদি সময় থাকে তো আমার বাড়িতে গিয়ে আমার মেয়েকে একটু তালিম দেওয়া যাবে? দাদা, সময় থাকে না, সময় বের করে নিতে হয়। আপনার মেয়ের নাচের দায়িত্ব আমি নিতে ইচ্ছুক, যদি। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি আপনাকে পারমিশন দিলাম, সম্ভব হলে আপনি কাল থেকে শুরু করে দেন। আমাদেরকে তোমরা কিছু কিনে নেবে? নিয়ে নে মা, নিয়ে নে, ওটা টাকা নয় রে, ওটা গুরুজনদের আশীর্বাদ। নিয়ে নে, নিয়ে নে। নাও নাও নাও, কত করে নিয়ে নাও, কিছু কিনে নিও। দাদা, আমি আসছি তাহলে। আরে প্রণাম কথা, থাক 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 থাক, সুখে হও, ভালো হও, ভালো করে পড়াশোনা করো। কথাটা খুবই জরুরি স্যার, আপনাকে অফিস থেকে তাড়ানোর জন্য কিভাবে ফাঁসানো যায় তার খুব সুবন্ধ ব্যবস্থা চলছে স্যার। আরে এটা তো হচ্ছে পুরোনো খবর, নতুন কিছু নাই। দেখো মনোহর, আমার ভাগ্যে যদি তাই থাকে না, তো আমি তুমি কি করতে পারি বলো? স্যার, আমার দুঃখটা কোথায় জানেন স্যার? আপনি বলতেন না ধর্মের ফল বাতাসে নড়ে, তাহলে কি স্যার, তাহলে আপনি হেরে যাবেন স্যার। মনোহর, কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য, তবে কি জানো, অধর্মের গতি বেশি, অধর্ম আগাকে ধরে, কিন্তু ধর্মের জয় শেষে হবেই। আর আমি যদি খাঁটি ও সৎ কর্মচারী হয়ে থাকি না, তাহলে হেরে গিয়েও কিন্তু শেষ জয়টা আমারই হবে। এই নিয়ে তুমি চিন্তা করো না। আপনার কেউ ক্ষতি করবে আর সেটা জেনে আমি চোখ বুঝে চুপ করে থাকবো? কখনোই না। আসলে কি জানেন স্যার, ওদের দিকে পাল্লাটা একটু ভারী, আর আপনার আত্মীয় এই ব্যাপারে প্রধান ভূমিকা পালন করছে। এতে অবাক হওয়ার কিছু নেই, আর এই নিয়ে খুব একটা আমি চিন্তাশীল নয়। আমি নিজে মনে করি সে উত্তম হতে না পারে, কিন্তু আমি নিজে অধম হবো কেন? স্যার, আরো একটা গুরুত্বপূর্ণ খবর আছে স্যার। আবার কি হলো? কি আমার ঘটনা বলো? হ্যাঁ স্যার, আপনার ওই যে ভাইরে ভাই আছে না বিভাগ বাবু, তার মা বাবা ভাইকে পাওয়া যাচ্ছে না স্যার। কি মস্ত বড় দুঃখের খবর বলছো তুমি? হ্যাঁ স্যার। তবে জেনে বলছো তো? ঠিক জেনে বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি স্যার। আপনাকে এই ব্যাপারে বৌদিমণি কিছু বলেনি? আরে সে তো নাই বলেনি, কিন্তু দিন কয়েক আগে না প্রবাস আমার বাড়ি এলো, বলে দাদা আমার 1000-500 টাকা দরকার, আমি সেটা দিলাম। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যার জন্য ওরা এইভাবে নিখোঁজ হয়ে গেল? এই যে একদম আমি ভেতরে ঢুকেই পড়লাম, তা দেখছি সকলেই তো আছে। আসুন কাকা বাবু, আসুন আসুন। আরে বড় জামাই বাবাজি, তুমিও এখানে? ভালোই হলো। ভালো আছো তো? আরে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আমাকে তুমি চিনতে পারলে না জামাই বাবাজি? ওই অধমের নাম বিপত্তারণ বড়াল, বাবার নাম শিবপ্রসাদ বড়াল। মানে কথা হলো, এই তল্লাটে
এই তল্লাটে ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো, আর ওই মেয়ে থেকে ছুরি, আর ছুরি থেকে আবার বুড়ি, আসলে সবাই এক কথাতে আমাকে জানে। ওই অধমের নামে এই পাড়াতে একটা সুপাত্র হিসাবে তার খুব নাম যশ খ্যাতি আছে, তো এই আর কি। আপনার এই কথাটা না মানে আমি ঠিক বুঝতে পারলাম না, একটু যদি সংক্ষেপে বোঝাতেন না আমার খুব ভালো হতো। আরে এই কথাটা তুমি বুঝতে পারলে না জামাই বাবাজি? মানেটা হচ্ছে ধরলাম কোনো পরিবারে ওই টাকা পয়সার জন্য খুব বিপদে পড়েছে, সেই পরিবারের পাশে গিয়ে টাকা দিয়ে তাদের সমস্যা আমি মেটাই, বুঝেছো? এই আর কি। ওই নামের সঙ্গে কাজের একটু মিল আছে, সেই জন্য তো আমার নাম রেখেছে বিপদ তার। আচ্ছা, আর এই সুপত্র বলে সুপত্র সেটাও বুঝতে পারলেন না জামাই বাবাজি? তাও অবশ্য তোমার না জানারই কথা। এই ধরে নাও কোনো গরিব মা বাবা ওই পয়সার অভাবে তাদের মেয়েকে বিয়ে দিতে পারছে না, বুঝেছো? তো সেই মেয়েকে ওই গলায় মালা পরিয়ে পত্নী করে ঘরে তোলা। অবশ্য আমি এতে কোনো দেনা পাওনা নিই না, বরং দেনা পাওনা দিয়ে থাকি, বুঝেছো? স্যার, এই কাকা বাবুর 4-5টা পদবি আছে স্যার। হ্যাঁ আছে। ওই মনোহর, তুমি ওটাই জানো না, আগে 4টে করেছিলাম, রিসেন্ট আবার একটা বিয়ে করেছি। তাহলে তো ছেলে সন্তানাতি মিলে তো পুরো ডজনখানে হয়ে যাবে। আরে সেগুড়ে বালি জামাই বাবাজি, 5-5টা বিয়ে করলাম, এখনো আমি ছেলের বাবা হতে পারলাম না। বলছিলাম জামাই বাবাজি, তোমার হাতে কোনো সুপাত্রী আছে নাকি? এই যে আপনাদেরকেও বলছি, আপনাদের হাতে কোনো সুপাত্রী আছে নাকি? তাহলে কিন্তু আমাকে খবর দেবে, কেমন? না না, আমার খোঁজে সেরকম সুপাত্রী খবর নেই। আচ্ছা মনোহর, তোমার স্ত্রীকে আর সন্তানকে আনতে যাবে না তুমি? হ্যাঁ স্যার, এই সামনে রবিবারেই যাবো আনতে। বেশ ঠিক আছে, আমি এখন আসছি। আর বিপদ বাবু, আপনি কোনো রকম টেনশন করবেন না, দেখবেন ঈশ্বর ভগবানের উপর ভরসা রাখুন, দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। মনোহর, আমি এলাম। আরে মনোহর, ওই জামাই বাবাজি কি বলে গেল আমার মগজে তো ঢুকলো না। বলে গেলে আপনাকে ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, আপনার সকল সমস্যার সমাধান দূর হয়ে যাবে। আর ঈশ্বর, ওই ঈশ্বর অবধি আমার প্রতি নজর দেওয়ার সময়ই নাই, বুঝেছো? তা না হলে দিনের পর দিন সমস্যা বাড়তেই চলেছে, বাড়তেই চলেছে, বরং কখনো কমে না, বুঝেছো? আমার মনে হয় ওই সার্ভে করার সময় না ওই লিস্ট থেকে আমার নামটা খেচাং করে বাদ দিয়ে দিই। আরে বাদ করবে কেন? আরে ঠিকই তো আছে। ওই আর ঠিক আছে মনোহর, ওই আমাদের বুড়ি তো বাসে খাটে 4 কানে ওঠার আগে আমাকে বললো, বুঝেছো? বিপদচরণ শোন, তোর এই নামটা হচ্ছে ঈশ্বরের প্রদত্ত নাম, বুঝেছিস? তোর দাদা মশাই খুব শখ করে নামটা রেখেছে। তা বিপদে আপদে যেন মানুষের পাশে তুই দাঁড়াস, সেই জন্য তোর বিপদ তারণ নাম। আমি তো সবসময় মানুষের আপদে বিপদে দাঁড়াচ্ছেন। আরে আমি দাঁড়ালে কি হবে মানুষের বিপদের সময়? কিন্তু আমার বিপদটা যে কাটবে কি করে সেটা তো ওই বুড়ি বলে গেল না আমাকে। আমাদের সবার মতো তো আপনি ভালোই আছেন। বলো কি হে মনোহর, হ্যাঁ, তুমি একটা পত্নী নিয়ে ডজন খানেক সন্তান করে ফেলেছো, সারা একবারে ক্রিকেট খেলার টিম করে ফেলেছো। আর আমি সারা 5-5টা বিয়ে করেও ছেলের বাবা হতে পারলাম না। এটা আমার বিপদ নয় বলছো নাকি? হ্যাঁ দাদা, আমার সময় নেই, আপনার সঙ্গে মনে হয় আর সাথ দেওয়া যাবে না। হ্যাঁ, আমাকে উঠতে হবে। তা বলছিলাম মনোহর, ওই কাজের কথাই আছি। তা ওই সামনের সপ্তাহে তুমি যে বললে টাকাটা দিয়ে দেবে, তা দেবে না? হ্যাঁ, ঠিকই বলেছেন কাকা বাবু,
সামনের সপ্তাহে মাইনে পেলেই আমরা টাকাটা সব দিয়ে দেবো একবারে মা সহ ছাড়া। বলছিলাম আজকে কিছু দেবে না, ওই ছাটাও যদি দিতে। কাকা এই বিষয়ে আপনাকে কোনো টেনশন নেওয়ার দরকার নেই, আমি একেবারে মা সহ ছাড়া মানে সুদ সহ আসল মানে একেবারে সব দিয়ে দেবো। বাহ বাহ বাহ, তাইলে মানের কথা আমি বুঝতেই পেরেছি, বুঝেছো? তাইলে ওই কথাই রইল মনে হয়, ওই সামনের সপ্তাহে মা সহ ছা সহ হিসাব একদম বরাবর। একদম হ্যাঁ, আর একটা কথা বলছিলাম মনে হয়, বলুন। ওই খেয়াল রেখো, তোমার হাতে যদি ভালো সুপাত্রী থাকে না, ওই তাড়াতাড়ি কিন্তু আমাকে খবর দিতে ভুলবে না, কেমন? এই যে আপনারা হা করে আমার দিকে তাকিয়ে কি দেখছেন, আপনাদের হাতে কোনো ভালো সুপাত্রী নাই? আর শুনুন, যদি থাকে না তাহলে ওই 9696696900 নম্বরে ফোন করবে, কেমন? আরে বাবা এমনি এমনি করতে হবে না, যে আগে ফোন করবে তাকে আমি ওই মোটা রকম বকশিস দেবো, কেমন? মনে থাকে যেন কথাটা। দুর্গা দুর্গা দুর্গা।